বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আবার সেই জিপিএইচ ইস্পাত আয়োজিত এই টেকনিক্যাল সেশনের আবার শুরু করছি। আপনারা যে যেখানে আছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আমি এর আগের দিন রিইনফোর্সমেন্টস অর্থাৎ দ্য রিইনফোর্সিং বার যেটা আমরা ইউজ করি সেটা সম্বন্ধে কথা বলা শুরু করেছিলাম এবং সেখানে আমি কিছুদিন এগিয়েছিলাম। আমি কিছুটা পিছিয়ে যে একটু তাড়াতাড়ি আমি সেই জায়গাটা আবার একটু রিপিট করতে চাই। সেটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউটস অফ রিইনফোর্সমেন্ট, অর্থাৎ আমরা রিইনফোর্সমেন্ট যে ইউজ করি তার কাছে আমরা কী চাই। আসলে দুই ম্যাটেরিয়াল আমরা সবচেয়ে প্রথম কথাই হচ্ছে আমরা বন্ড উইথ কংক্রিট, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তার জন্য যে খুব নরম কংক্রিটের সাথে খুব অর্থাৎ লো স্ট্রেক কংক্রিটের সাথে হাই স্ট্রেক স্টিল ইউজ করবে, এটা কিন্তু হয় না। ফলে এই বন্ড উইথ কংক্রিটটাই হচ্ছে মেইন। আমরা যারা রিইনফোর্স কংক্রিট যারা পড়াশোনা করেছি তারা আমরা জানি যে দুইটা বন্ড যদি একসাথে না থাকে তাহলে কিন্তু দুইটা বিভিন্ন শক্তির ম্যাটেরিয়াল একত্রে কাজ করবে না। তারপরে হচ্ছে যে আমরা আজকাল বহুতল ভবন আমরা নির্মাণ করছি, ঢাকায় অনেক বড় বড় স্থাপনা করছি, সেখানে হাই স্ট্রেংথ স্টিল ইউজ করতে, ফলে স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই স্ট্রেংথের সাথে সাথে অর্থাৎ আমরা 40 গ্রেড ইউজ করতে পারি, 50 গ্রেড করতে পারি, 60 গ্রেড করতে পারি, 75 গ্রেড, 70 গ্রেড, 80 গ্রেড ইউজ করতে পারি। ফলে স্ট্রেংথ ইটসেলফ একটা মেকানিক্যাল প্রপার্টি যেটা খুব ইম্পর্টেন্ট। সেই সাথে যেটা আরেকটা আছে ডাক্টিলিটি, খালি স্ট্রেংথ হলে হবে না। ডাক্টিলিটি আমি একটু পরে ডাক্টিলিটির ডেফিনেশনে আসবো। ডাক্টিলিটিটা কী জিনিস সেটা কিন্তু যে অর্থাৎ ডাক্টিলিটির রেশিও হচ্ছে যে টোটাল স্ট্রেন অ্যাট ফেইলিয়ার কতটুকু পর্যন্ত এটা স্টিলটা হতে পারে অ্যাট ডিভাইডেড বাই দ্য স্ট্রেন অ্যাট ইল্ডিং, অর্থাৎ ইল্ড যখন হয় সেখানে কতটুকু আছে, এইটার রেশিওটাই হচ্ছে ডাক্টিলিটি। আর রেজিস্ট্যান্স এগেন্স্ট কোরোশন আপনারা জানেন স্টিল থাকলে পরে কোরোশন হয়। এই কোরোশনটার কাজও হচ্ছে যে যদি স্টিল এটা অনেক খুব সাংঘাতিক রকম একটা কমপ্লেক্স একটা কেমিক্যাল কন্ডিশন, এটা যারা কেমিস্টরা বলে যেটা একটা খুব সাংঘাতিক রকম কমপ্লেক্স। পার্টিকুলারলি এই স্টিলটা যখন এক্সপোজড হয় টু ময়েশ্চার অথবা অক্সিজেন যদি হয়, তো অক্সিজেন কোথায় পাবে? এক হচ্ছে বাইরে যে পড়ে থাকে ময়েশ্চার অ্যাবজর্ব করে, অথবা অক্সিজেন যদি ভেতরে কোনো কারণে যদি ভেতরে ঢুকতে পারে, সে অক্সিডেশন হতে পারে, তো কার্বনেশন হতে পারে, এই সমস্ত কারণে যে ভেতরে ঢোকে তাহলে ভেতরে কিন্তু হতে পারে। সেটাই হচ্ছে তার জন্য আমরা রিইনফোর্সমেন্টের কাছ থেকে আমরা এই চারটা জিনিস তার অবস্থায় আমরা করতে চাই। এবং ডাক্টিলিটি আমি একটু আগে বলেছি is expressed as a ratio of ultimate deformation at collapse to deformation at yielding। সেইটারই একটা ইকুয়েশন এখানে মিউ দিয়া বলে, বইপত্রে যেটা বলে ই এপসাইলন এস বাই এপসাইলন ওয়াই। এইটা হচ্ছে গুড ইন্ডিকেটর অফ ডাক্টিলিটি এবং ইজ ইউজড এজ এ প্যারামিটার টু ক্যারেক্টারাইজ দ্য রিভার অফ ডাক্টিলিটি। আপনি খেয়াল করে দেখেন, এর জন্যই যখন আমরা স্টিল আমরা টেস্ট করি, স্টিল টেস্ট করার সময় স্টিল স্ট্যান্ডার্ডে যখন স্টিলের টেনসাইল টেস্ট আমরা টেস্ট করেন, বিভিন্ন ইনস্টিটিউশনে করতে পারেন, সবখানে একই সিস্টেম। অর্থাৎ তারা ইল্ড স্ট্রেংথের ভ্যালুটা দেবে, আলটিমেট স্ট্রেসের ভ্যালুটা দেবে, অ্যান্ড ডিফরমেশনের ভ্যালুটা দেবে, অর্থাৎ কতটুকু ডিফরমেশন হচ্ছে অ্যাট ফেলিয়ার। তাহলে সেটার থেকে আমরা একটা ডিজাইনাররা যারা যেখানে যে দেশের যেখানে করুক না কেন, এসটিপি স্ট্যান্ডার্ড ধরেন, যে কোনো একটা ইউএস স্ট্যান্ডার্ড ধরেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ধরেন, সেখানে একটা ডাক্টিলিটির একটা ফ্যাক্টরটা সরাসরি স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের সাথে এটা সম্পর্কযুক্ত রয়েছে। কনগ্রাচুলেশনস জিপিএইচ ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য। স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত। এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেক্সট হচ্ছে যে রেজিস্ট্যান্স এগেন্স্ট কোরোশন, আমি একটু আগে বলেছি এটা সাংঘাতিক একটা কমপ্লেক্স ফেনোমেনন। এটা হলো ডিউ টু নাম্বার অফ ইনিশিয়েটিভ কজেস এটা হতে পারে। দ্য এক্সপোজার of reverse to moisture and oxygen either by carbonation or by chloride intrusion, অর্থাৎ যেখানে যে মাটিতে যদি ক্লোরাইড থাকে বেশি অথবা সমুদ্রের কাছাকাছি যেখানে সল্টিশ পানি থাকে সেখানে ক্লোরাইড কিন্তু আস্তে আস্তে ঢোকে এবং কোরোশনটাকে ইনহিবিট করে। এবং আমি প্রথম দিকে বলেছিলাম যে কোরোশন যদি হয় কেতাবি ঢঙে বলতে গেলে পরে যদি একটা স্টিলকে স্টিলের বারকে যে ডায়ামিটার হোক থাকে সেখানে যদি ফুল কোরোশন যদি সম্ভব হয়, কোনোদিনই কংক্রিটের মধ্যে থাকলে পরে কোনোদিনই সেটা সম্ভব না, বাট হলে পরে কেমিস্টরা বলে
যে সেই বারটার ভলিউম প্রায় 4 গুণ বেড়ে যায়, 4 থেকে 6 গুণও বাড়তে পারে। তো একটা ডায়ামিটারটা যদি একটু বাড়ে, একটু ফুলে যায়, অর্থাৎ এটা কিন্তু এরিয়ার সাথে সম্পর্ক, ভলিউমের সাথে। ফলে একটু এরিয়া বাড়লে পরে, একটু ডায়ামিটার একটু বাড়লে পরে যে এডিশনাল স্ট্রেসেসটা হবে দ্য সারাউন্ডিং কংক্রিট, এই কংক্রিটটা কিন্তু ফেটে যায়, ক্র্যাকটা করে। আপনারা অনেকেই দেখেছেন, আমরা ছবি দেখাবো এরপরে কোনো এক সময়, যে কিভাবে ক্র্যাকটা শুরু হয় এবং ক্র্যাকটা কিভাবে এগুতে থাকে। ফলে এই হচ্ছে যে কোরোশনটা অনেক কারণে হতে পারে। যে আমরা এই কোভিডের সময় আমরা দেখলাম অনেক দিন পর্যন্ত অনেক স্থাপনাতে রড বেঁধে রেখে দিয়েছিল, সেগুলোতে কোরোশন হয়েছে। আবার দেখি যে আমরা নরম একটা কংক্রিটে যদি হয়, ব্রিক অ্যাগ্রিগেট কংক্রিট দিয়ে পার্টিকুলারলি, যে বহু বিল্ডিংয়ের বহু দেখবেন পাবলিক প্লেসগুলোতে দেখবেন যে নিচের দিকে স্ল্যাবের নিচের দিকে সিলিংয়ে পড়ে গেছে, কোনো কারণে পড়ে গেছে এবং জং পড়ে গেছে। সেটা হচ্ছে যে একে হচ্ছে কাভারিংটা কম থাকে, প্লাস এই যে উপর থেকে বৃষ্টির পানি যদি একটু একটু করে ঢোকে, এই পানিটা ঢুকলে পরে এখানে কোরোড করতে শুরু করে, কোরোশন শুরু হয় এবং সেই সময় ভলিউমটা বেড়ে যায়। ভলিউমটা বাড়লে একটু স্ট্রেসটা একটু বাড়ে ইয়াতে সারাউন্ডিং কংক্রিটে। এবং যেহেতু রডের নিচের দিকে সিলিংয়ে ইয়েটা কম থাকে, কাভারিংটা কম থাকে, এবং আমার দেখা যায় এখানে আমরা আমাদের দেশের কনস্ট্রাকশনটা খুব ডিফিকাল্ট। অনেক সময় রডের যে কাভারিংটা থাকার কথা সেটা থাকলো না, অনেক কম থাকে। অর্থাৎ নিচে ক্লিয়ার কাভার থাকার কথা 3/4 ইঞ্চ বা 20 মিলিমিটার, দেখা গেলো আমরা কোনো ডিউরিং কনস্ট্রাকশন এটাকে কাজ করার সময় পায়ের চাপে এটা দেখা গেলো কোনো জায়গায় 1/2 ইঞ্চি, কোনো জায়গায় 1/8 ইঞ্চ, কোনো জায়গায় 10 মিলিমিটার বা 12 মিলিমিটার থাকে। ফলে এখানে স্ট্রেসটা সহ্য করতে পারে না এবং এটা পড়ে যায়। পরবর্তীকালে আবার দেখেছি আমি যে আমার কাছে অনেকে এসছে যে প্লাস্টার করেছে, আবার সেই প্লাস্টারটা কিন্তু আবার ঠিক 1 বছর থেকে 2 বছর মধ্যে আবার পড়ে যায়। ফলে এটা একটা কিন্তু খুব সাংঘাতিক একটা কঠিন, এবং এই ঘটনা বাংলাদেশের বহু স্ট্রাকচারসে, পার্টিকুলারলি যে মফস্বল শহরগুলোতে, ঢাকা শহরে আমি দেখি যে মার্কেট টার্কেট যেখানে কোনো মেনটেন্যান্স নাই, ছোটোখাটো যে মিউনিসিপ্যাল মার্কেট টার্কেট আছে, এ সমস্ত জায়গাগুলোতে এই জিনিসটা হয়। ফলে রেজিস্ট্যান্স কোরেশন এটা কিন্তু একটা প্রোটেক্টিভ অ্যালকালাইন। এতে আপনি বলবেন যে হয় কেমন, এটাকে কি ইয়েটা কি? আপনার কংক্রিট যদি ভালো হয়, এটা একটা সিমেন্ট হাইড্রেশনের সাথে সাথে একটা প্রোটেক্টিভ একটা অ্যালকালাইন প্যাসিভ ফিল্ম হয়। এইটি একটা সুবিধা সিমেন্ট কেমিস্ট্রিরা শেষ পর্যন্ত দেখেছেন। ভালো কংক্রিট যদি করতে পারেন এবং সেখানে যদি আপনার ক্লিয়ার কাভার, যে রিকমেন্ডেড ক্লিয়ার কাভারটা যদি সবসময় মেনটেন করতে পারেন, তাহলে সবসময় রডটা খুব ভালো অবস্থায় থাকে। অর্থাৎ তার পিএইচ ভ্যালুটা অনেক হাই থাকে। পানির পিএইচ বা একটা অ্যালকালাইন এবং অ্যাসিডিক ইয়ার বর্ডার লাইনটা হচ্ছে 7, পানির ইয়েতে বলে আমরা 7 যদি পিএইচ থাকে, এটা একটা আইডিয়াল ফর ইয়ে। এখন কংক্রিট যদি ভালো বানান, এটা একটা আমরা ন্যাচারাল একটা আল্লাহ তাআলার একটা একটা প্রদত্ত একটা জিনিস, যেটা কেমিস্ট্রি এটা ইনভেন্ট করেছেন, যে কংক্রিট যদি ভালো হয় তার পিএইচটা 13.5 মতো হয়, 14 হচ্ছে হাইয়েস্ট। কীরকম অ্যালকালাইন অবস্থার মধ্যে হতে পারে, তার জন্য আপনারা দেখবেন অনেক সময় খেয়াল করে, যারা পার্টিকুলারলি পুরো আজকাল ঢাকা শহরে বা মফস্বল শহরে যে কোনো শহরেই পুরনো একতলা দোতলা বিল্ডিং ভেঙে এটাকে আবার ওখানে একটা বড় স্থাপনা করার জন্য ভেঙে ফেলা হয়। সেই ভাঙার সময় আপনারা একটু খেয়াল করবেন যে যখন স্ল্যাবগুলো ভাঙে, সেখানে দেখবেন যে স্ল্যাবগুলো ভাঙার সময় রডগুলো যখন বের করে নেয়, রডগুলোকে আবার রিউজ করা যায়, মানে রোলিং করানো যায়। অর্থাৎ রডগুলোর দামগুলো ভালোই থাকে এবং দেখা যায় আজকাল এটা একটা ভালো একটা যেটা নষ্ট হওয়ার কোনো কারণে যে কোনো পিসের রডই আজকাল এটা বিক্রি হয় আবার ফর রিসাইক্লিংয়ের জন্য। ফলে স্ল্যাবের রডগুলোতে দেখবেন যে একদম মরচা পড়ে আছে, কারণ বিকজ স্ল্যাব থিকনেসটা 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চির মধ্যে ছিল। এবারটা ওই যে বৃষ্টির পানি কোনোভাবে ঢুকেছে, কোরোড হওয়া শুরু করেছে। কিন্তু বিম এবং কলামের রড যদি ঠিক মতো প্রপারলি কাভারিং সহজেই থাকে, দেখা যায় যে রডের গায়ে কিছু নাই এবং চকচক করতেছে। এইটি হচ্ছে যে রেজিস্ট্যান্স কোরেশন এটা একটা দিতে পারে। এবং এই কোনো কার্বন স্টিলই কিন্তু কোরেশন রেজিস্ট্যান্স বলে কোনো জিনিস নাই। ইদানিংকালে দেখবেন যে আজকাল অনেক বাংলাদেশেও হয়, বাংলাদেশে স্টিল তৈরি করতেছে 2-1টা কোম্পানি বোধ হয়, যেখানে একটা প্রোটেক্টিভ একটা কাভারিং দিয়ে দেয়, একটা ইপক্সি দিয়ে একটা কাভারিং করে। এটা করতে গেলেও অনেক ঝামেলা আছে, কারণ এটা যখন ইউজ করে, যখন কাটে, সেই সমস্ত জায়গাগুলোতে কেটে যায়, তখন আবার নতুন করে লাগাতে হবে, ফেব্রিকেট করার পরে আবার এটাকে নতুন করে করতে হয়। ফলে এসব জিনিস ডিফিকাল্ট আছে। বাট ইভেন দেন আমাদের এই ইপক্সি কোটেড স্টিল এটা ইউজ করা উচিত। আপনারা যারা ইটিপি বানান বা এই ধরনের যে সমস্ত আজকাল ইটিপি তো বানাতেই হয়, অর্থাৎ
এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যে সমস্ত ফ্যাক্টরিগুলোতে লাগে এটা করলে পরে ভালো হয়। আর যদি সেখানে না করতে পারেন সেখানে কিন্তু এই ক্লিয়ার কাভার সম্বন্ধে ভেরি ক্লিয়ার কাট থাকবেন, কারণ এটাতে কিন্তু এসিআই এর সম্বন্ধে বলা আছে। এসিআইতে কিন্তু এই ধরনের স্টাডি আছে যে তার কতটুক ক্র্যাক উইথ কতটুকু হলে পরে কতটুকু ক্লিয়ার কাভার দিতে হবে, স্ট্রেসটা কত ধরতে হবে। এবং ইটিভি করতে গেলে পরে কিন্তু আপনারা সবসময় কিন্তু স্ট্রেসটাকে লো স্ট্রেসে রাখবেন আপনারা, অর্থাৎ সবচেয়ে ভালো হচ্ছে যেটা অ্যালাউবেল স্ট্রেস অর্থাৎ ওয়ার্কিং স্ট্রেস মেথড যেটা, সেইটা যদি আপনি ইউজ করেন। এখন আমরা আসতেছি যে এই যে রডের এনহ্যান্সমেন্টটা করে কিভাবে। এইটা আগে আমরা দেখতাম যে এটা মাইল্ড স্টিল আসতেছে, মাইল্ড স্টিলটা হলো মেইন জিনিস, কিন্তু এখন এটাকে দেখা যাচ্ছে এটা কোল্ড ওয়ার্কিং করে এটাকে বানানো যেতে পারে। থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট হিসেবে টিএমটি যেটা করে সেটা মাইক্রোঅ্যালয়। আমি এর আগের দিন বলেছিলাম যে কোল্ড ওয়ার্কিং হচ্ছে যে মাইল্ড স্টিলটাকে খুব টুইস্ট করলে পরে এটা এই জিনিসটা কিন্তু কোরোশন বেশি হয়। এটা আবার সেজন্য আমি এই জিনিসটা আজকে এটা বলার কারণই হচ্ছে এটা কিন্তু মাইল্ড স্টিলের যে কোরোশন রেজিস্ট্যান্স যে ক্ষমতা তার থেকে কোল্ড ওয়ার্কিং বা এই যে টুইস্ট করলে পরে যেটা হয় কোল্ডভাবে ওয়ার্ক করার পরে যেটা হয় তাতে কিন্তু কোরোশনের কিন্তু অনেক কমে যায়, অর্থাৎ কোরোশনটা হওয়ার বেশি চান্স অনেক বেশি থাকে। ইভেন থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট যেটা দিয়ে আমাদের বাংলাদেশে সবাই ইউজ, ইভেন জিপিএস তাদের যে নতুন ফ্যাক্টরি সেখানেও এক্স্যাক্টলি সেম ফলো করা হচ্ছে টিএমটি, থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট টিএমটি বলি আমরা সবাই আপনারাও জানেন, সবাই জানেন। এখন বাংলাদেশে যারা যে সমস্ত অন্যান্য খালি জিপিএইচ না অন্যান্য যারা আছে তারাও টিএমটি করতেছে। এখানেও কিন্তু মাইল্ড স্টিলের থেকে কোরেশন হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে, কারণ হচ্ছে হাই স্ট্রেংথ ইয়াতে যাচ্ছে, আউটার একটা কোটিংয়ের ইয়েটা হচ্ছে, এই কারণে এই জিনিসটা হচ্ছে। তো ফলে এই জিনিসটা হচ্ছে তো এখন আমরা সেই সম্বন্ধে আমরা কিছুটা আইডিয়া নিলাম। আমরা এখন গ্রেডস অফ রিবার্স ইউজ ফর সেসমিক ডিজাইন, আমরা আসছি খুব ইম্পর্টেন্ট একটা জায়গাতে। এখানে দেখা যায় 3 গ্রেডস অফ রিবার্স, 415 অর্থাৎ গ্রেড 415, গ্রেড 500 and grade 550 or their equivalent are taken for this exercise. এটা আপনারা খেয়াল করবেন যে 1 গ্রেড অফ এসটিএম হচ্ছে A706 অথবা A706M রিভার অ্যাভেলেবল হুইচ ইজ গ্রেড 420 রিকমেন্ডেড বাই আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন। এইটাই এসটিএমে কিন্তু এক বলে দিচ্ছে, এটা ছাড়াও করা যাবে, কিন্তু এসটিএম কিন্তু বলতেছে যে A706 অথবা A706M a specification rebar available which is grade 420 actually recommended for earthquake resistant design. আমি আবার সেখানে বলতেছি যে গ্রেড 420টা অর্থ হচ্ছে এটা হচ্ছে তার ইল্ড স্ট্রেংথ, কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল রাখবেন যে এটা ইল্ড স্ট্রেংথ, এটা নিউটন পার মিলিমিটারে আজকে আমরা এটাকে 40-র কাছাকাছি বলি এবং আপনারা জানেন যেটা কত হয়। কনগ্রাচুলেশনস জিপিএস ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য। স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত, এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। অস্ট্রেলিয়ার আর নিউজিল্যান্ড কোডে তারা কিন্তু এই ব্যাপারে অনেক এগিয়ে আছে। এখানে কিন্তু তারা 3 ক্যাটাগরিজ অফ রিভার্স থাকে তাদের। একটা গ্রেড 500 ক্লাস লো, এটা লো ডাক্টিলিটির জন্য ক্লাস এল বলে 500L, তারপরে ক্লাস এন নর্মালটা 500N বলে, অ্যান্ড ক্লাস ই হাই ডাক্টিলিটি ফর আর্থকোয়েক প্রোন রিজিয়ন 500E। তাদের এই 500-এর মধ্যে 3টা আছে। এই জিনিসটা ইউরোকোডেও কিন্তু এরকম একটা ডিফিকাল্ট ডিফারেন্ট আছে। তারপর হচ্ছে যে আমরা এখন কী করবো। The maximum need for yield strength is desirable to be specified in standards used for earthquake resistant design. The absence of such a maximum limit may lead to the brittle failure. ফলে খেয়াল করতেছেন এই কথাটা আমি আলাদাভাবে লেখার কারণই হচ্ছে এইটা যে ম্যাক্সিমাম লিমিট ফর yield strength is desirable to be specified in standards. সব স্ট্যান্ডার্ড এটা আছে ইউজ ফর আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন। দি অ্যাবসেন্স অফ সাচ, এটা যদি কোনো জায়গায় না থাকে, কারণ আপনারা খেয়াল করে দেখেন যে একটা পার্টিকুলার রডে যেখানে বলা আছে যে তার ইল্ড স্ট্রেংথ যা হবে মানে এই গ্রেডের স্টিলটার তার 1.5 টাইমস হতে হবে তার আলটিমেট স্ট্রেংথ। এটা বুঝতে পারেন, এটা হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। এটা কিন্তু বাংলাদেশে অনেক রডে, অনেক কোম্পানির রডে কিন্তু এটা কিন্তু পাওয়া যায় না। পার্টিকুলার একটা 500D সেইটাতে পাওয়া যায়। ফলে
আমরা সবসময় আমরা ইউজ করি, খালি স্টেক দেখলেই হবে না, স্টেকটা আবার দেখবেন একটু পরে আমরা আসতেছি, যে আমরা একটু পরে আসতেছি আমরা এখানে শুড বি অ্যাডাপ্টেড ফর ইউজিং রিভার গেটস হায়ার দ্যান 415। এইটা যদি 415 থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের স্পেশালি যখন আমরা 550 গ্রেডে যাচ্ছি, আর ডাক্টিলিটি অফ রিভার ইজ নেসেসারি ফর ইনএলাস্টিক ডিফরমেশন অফ স্ট্রাকচারাল মেম্বার্স অ্যাজ ডিমান্ডেড বাই ডিজাইন ফিলসফি। ডিজাইন ফিলসফি যেটা একটু বললাম, যে তার ইয়াটা থাকতে হবে একটু বেশি, এবং সেটা আলটিমেট স্ট্রেনের সাথে আমার সম্পর্ক হচ্ছে ইল স্ট্রেনের, সেটা যেটা থাকে সেই ফিলসফির থেকে আমাকে আসতে হবে যে সেখানে কত হচ্ছে, এবং ম্যাক্সিমাম লিমিট ফর ইল স্ট্রেন ডিজায়ারেবল টু স্পেসিফাইড স্ট্যান্ডার্ডস আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন, অ্যাবসেন্স অফ সাচ এ ম্যাক্সিমাম লিমিট মে লিড টু ব্রিটেল ফেলিয়ার। এই জিনিসটা হচ্ছে যে কেন একটা আর্থকুয়েক যদি হয়, আর্থকুয়েক তো হতেই পারে, আর্থকুয়েক হলে পরে ইল্ড স্ট্রেংথ থেকে এটার কারণ স্ট্রেইটটা নেওয়ার কারণটাই হচ্ছে এইটা, যেটা আমরা রেশিও বললাম একটুখানি আগে, সেটার কারণটাই হচ্ছে যে আর্থকুয়েকে হলে পরে যে মাইনর আর্থকুয়েক হয়, মাইনর কিছু হলো, একটুখানি বেশি হয় যদি হয় ওয়াল টোয়ালে ক্র্যাক করলো, তার থেকেও যদি বেশি হয় কিছু কিছু জায়গায় ক্রিটিক্যাল জায়গাতে ক্র্যাক করলো কিন্তু ফেলিয়ার হলো না। এইটাই হচ্ছে ডিজাইনের ফিলসফির একমাত্র জিনিস। এইবার আমরা আসতেছি রিলেটেড স্ট্যান্ডার্ডসে। আমরা রিলেটেড স্ট্যান্ডার্ডে যাওয়ার আগে আমরা হয়তো বা নেক্সট ইয়াতে আমরা যাব, সময় কম আছে, আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে সরি যেখানে কয়েকটা একটু রিপিটে ইয়ার মতো একটা পেছনে চলে যাচ্ছিল, ফলে যেই স্টিল কিন্তু আপনারা কোডে যেরকমভাবে বলা আছে যে 1.25 বা 1.5 টাইমস এটা কিন্তু থাকতে হবে। আমরা সামনের দিন আমরা দেখব যে হয়তো বা এর পরের দিনে আমরা রিলেটেড স্ট্যান্ডার্ডসে আমরা যাব, রিলেটেড স্ট্যান্ডার্ডগুলো কী সেই স্ট্যান্ডার্ডগুলো দেখলে পরে আমরা একটু ক্লিয়ার হবে আমাদেরকে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্টিল ভালো স্ট্যান্ডার্ড কোম্পানির থেকে স্টিল আসতে হবে, সেটা জিপিএইচও হতে পারে বা যারা খুব ভালোভাবে বানায়, এবং এই ধরনের স্টিল থেকে তার কত আছে আলটিমেটের সাথে স্টেক কী রেশিওতে আছে সেটা জেনেই আমাদেরকে স্টিলটা নিতে হবে, এবং ডিজাইনারদেরকে সম্বন্ধে ক্লিয়ার কাট নলেজ নিয়ে ডিজাইনার থেকে শুরু করতে হবে। তো আজকে আমরা এখানেই রাখি, কারণ যে আপনারা যারা নেক্সট ডেতে আমরা স্ট্যান্ডার্ড সম্বন্ধে বলবো, স্টিল সম্বন্ধে যেটুকু আছে আপনারা প্রয়োজন মতো আবার দেখবেন, এটা যে সমস্ত লেখাগুলো আমার কথা ছাড়াও যে সমস্ত লেখাগুলো আছে লেখা সেইটা একটু বোঝার একটু বুঝে নেবেন, বুঝে নিলে পরেই দেখা যাবে যে আমাদের কোনো অসুবিধা নেই, কোন বারটা কোথায় ইউজ করতে পারি। আমি জিপিএইচ ইস্পাতকে অনেক ধন্যবাদ জানাই যে একটা কঠিন একটা বা একটা কঠিন ঠিক না, এটা একটা টেকনিক্যাল বেশ কমপ্লেক্স একটা সাবজেক্টের জন্য ওনারা বহুদিন যাবৎ বেশ কয়েক মাস যাবৎ এই একটা সুযোগ করে দিয়েছেন, আমাকেও কিছু বলার সুযোগ করে দিয়েছেন, বা আপনারাও যারা আমার সাথে আছেন তারাও হয়তো বা দেখছেন, অবশ্যই আমাকে দু একটা প্রশ্নও করছেন, দেখতেছি আমি আসতেছে, ফলে আমাদের খারাপ না, আমরা মোটামুটি একটা রেগুলার একটা ইয়ার মধ্যে আমরা নিয়ে এসেছি, এবং জিপিএইচ ইস্পাতকে তার জন্য আমরা ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে আবার সালাম জানিয়ে আজকে আমি শেষ করছি।